জুলজি চ্যাপ্টার 5 আর 6 যাদের প্রিপারেশন খুব একটা ভালো নাই, কালকে পরীক্ষা দিব আমরা জুলজি পরীক্ষা। যারা আগে ধরো খুব একটা বেশি পড়ি নাই, ভাই শর্টকাটে কোনো রকম করে আমি পড়তে চাই যেন পরীক্ষার হলে অ্যান্সার করতে পারি, এরকম যদি তোমার সিচুয়েশন থাকে তুমি ক্লাসটা করো, অনেক কিছু শিখতে পারবা, সরাসরি পড়ায় চলে যাই। তো সবার প্রথমে আমরা বেসিকটা জানি যে কিভাবে শ্বাস প্রশ্বাস হয়। আমরা তো এটা জানি যে প্রশ্বাসের মাধ্যমে অক্সিজেন যায় বিভিন্ন শ্বাসনালী দিয়ে, অনেকগুলো স্টেজ আছে এখানে, ট্রাকিয়া, ব্রঙ্কাস, ব্রঙ্কিওল, তারপরে যে তোমার আলটিমেটলি ফুসফুসে যাবে। তো ফুসফুসের কাজ হচ্ছে অক্সিজেনের আদান প্রদান করা। তো আচ্ছা, অক্সিজেন গেল, অক্সিজেন তারপরে আলটিমেটলি যাবে কোষে। তো কোষে খাদ্যবস্তু জারণের মাধ্যমে আবার কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়, মনে আছে কোথায়? সেটা হচ্ছে কোষীয় শ্বসনের মাধ্যমে। কার্বন ডাইঅক্সাইড আবার আগের ব্যাক ফ্লো করে আবার চলে আসবে শ্বাসনালী দিয়ে, আমাদের বাইরে চলে যাবে। তো প্রথম প্রসেসটা হচ্ছে নিঃশ্বাস, যেটাতে আমরা শ্বাস নেই আর কি, অক্সিজেন ঢুকবে এবং প্রশ্বাসের মাধ্যমে, প্রথমে প্রশ্বাস তারপরে নিঃশ্বাস। হ্যাঁ, প্রথমে শ্বাস নিব, তারপরে বের করব, অক্সিজেন ঢুকবে, কার্বন ডাইঅক্সাইড বের হবে। এটা নিয়ে একটা সৃজনশীল আসে, বলবে যে এটার কৌশলটা কি। এটাকে আবার বলা যায় বহিঃশ্বসন বলে। তো বহিঃশ্বসনের কৌশলটা একদম সিম্পল, তুমি মনে রাখবে এইভাবে: যখন আমরা শ্বাস নিই তখন মধ্যচ্ছদা বা ডায়াফ্রাম নিচের দিকে নেমে আসে। ডায়াফ্রাম নিচের দিকে এই কারণে নামে কারণ শ্বাস নেওয়ার জন্য আমার বুকটা প্রসারিত করতে হবে, বুক প্রসারিত হওয়ার জন্য আমার আয়তন বাড়াইতে হবে বুকের। তো আলটিমেটলি মধ্যচ্ছদা নিচের দিকে নামবে এবং পাঁজরগুলো উপরের দিকে উঠবে এবং এখানে কিছু ইন্টারকোস্টাল মাসেল আছে, সেই ইন্টারকোস্টাল মাসেলগুলো সংকুচিত হবে। তুমি যে তিনটা কথা বললাম, এই তিনটা কথা তুমি বলবা যে শ্বাস গ্রহণের সময় হয়, এগুলারে উল্টাই দিবা, বলবা যে শ্বাস ত্যাগে এগুলা হয়। শ্বাস ত্যাগে কি হয় তাহলে? তুমি বলবা যে মধ্যচ্ছদা এখন নিচের দিকে নামছিল, এখন আগের অবস্থানে ফিরে আসবে, উপরের দিকে উঠবে। তারপর পাঁজরগুলো উপরের দিকে উঠে আসছিল, এখন পাঁজরগুলো ভিতরের দিকে নিচের দিকে নেমে আসবে। এই কয়টা কথা লিখলে কিন্তু হবে। ইন্টারকোস্টাল পেশি এখানে সংকুচিত ছিল, এখানে প্রসারিত হবে। বাকি কথাগুলো আমি তো এখানে লিখিয়ে দিছি। আর এই পিডিএফটা কিন্তু ভাইয়া আমাদের অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপে পাওয়া যাবে, নিচে ডেসক্রিপশনে টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক দেওয়া, অথবা তুমি যদি ফেসবুক থেকে দেখো নিচে কমেন্টে দেওয়া আছে। তো এই তো এটাই পারবো তো তাহলে এতটুকু। তাহলে শ্বাস প্রশ্বাস এবং ত্যাগের কাহিনীগুলো পড়বো, এই যে ইন্টারকোস্টাল পেশির কথা লেখা। পরে কোশ্চেনে চলে আসি। আচ্ছা, বুঝতে পারছি আমরা শ্বাস নেই এবং ত্যাগ করি, আলটিমেটলি অক্সিজেনটা কিভাবে কোষের মধ্যে যায় এবং ওই কোষ থেকে কিভাবে কার্বন ডাইঅক্সাইড আবার ব্যাক করে চলে আসে, অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের ট্রান্সপোর্ট, এটা নিয়ে আরেকটা সৃজনশীল আসে। তো ওই সৃজনশীলটা আমি একটু সামারিটা বলে দিই, সোজা করে বলে দিই। আচ্ছা, এটা হচ্ছে ইন্সপিরেশন আর এক্সপিরেশন বা ইনহেলেশন এবং এক্সহেলেশনের কাহিনী। তো এখানে আমার অক্সিজেন ঢুকে বড় হয় আর এখানে আবার আগের অবস্থানে ফিরে আসে, এটা একই কথা। ও, আমাদের মেডিকেল এক্সাম বেচ কিন্তু আছে, বাংলা ভার্সন, ইংলিশ ভার্সন এবং ভার্সিটি এক্সাম বেচ আছে, madperformance.com-এ গেলে খুঁজে পাবা। যারা মেডিকেল অ্যাসপিরেন্ট আছো, মানে বোর্ড পরীক্ষা দিচ্ছ, বোর্ড পরীক্ষার পরপরই তুমি আমাদের 2 আগস্ট থেকে, না 3 আগস্ট থেকে পরীক্ষাটা দিতে পারো। 3 আগস্ট হচ্ছে বোটানি চ্যাপ্টার 12, সিনোনিম অ্যান্টোনিম ই থেকে পি, এবং অপরপক্ষে ইজি সেটের পরীক্ষা হবে মাইন্ড স্ট্রাইক। এখানে আমরা প্রতিদিন 2টা সেটের পরীক্ষা রাখি, একটা হচ্ছে 50 মার্কের, একটা 40 মার্কের, বা 50-50 তুমি ধরতে পারো। তো এই পরীক্ষাগুলো আমরা পিক লেভেলের স্টুডেন্ট যারা আছে তাদের জন্য, আর যারা মিডিয়াম ক্যাটাগরি স্টুডেন্ট, আমরা মেডিকেল অ্যাডমিশনের প্রিপারেশন নিব তাদের জন্য, সবাই দিতে পারবা। খুবই সুন্দর একটা এক্সাম ব্যাচ, ভর্তি হতে পারো। তো এটাই। তো 3 আগস্টে পরীক্ষা, তারপরে আবার 5 আগস্টে, তারপরে 7 আগস্টে, মাঝখানে একদিন করে গ্যাপ দেওয়া। ওই গ্যাপের মধ্যে মধ্যে তুমি পড়ে পরের পরীক্ষা প্রিপারেশন নিতে পারো। যাই হোক, এটা নিয়ে পরে একদিন কথা হবে, মেন কথায় আসি। ও, আমাদের মেডিকেল এক্সামে যে এরকম প্রশ্ন থাকে, দেখো এটা তোমাদের বোর্ড পরীক্ষাও আসতে পারে। রেটিনা সব থেকে আলোক সংবেদী অংশের নাম কি? পিতবিন্দু। তো পিতবিন্দু, অন্ধবিন্দু, দুটার মধ্যে পার্থক্য আবার নিচে এক্সপ্লেনেশন অ্যাড করে দিছি। তো এরকম 20,000 প্রশ্নে আমাদের মেডিকেল এক্সাম ব্যাচ, বাংলা ভার্সন, ইংলিশ ভার্সনও অনেক পরীক্ষা আছে। ইংলিশ ভার্সনের স্টুডেন্ট জানি না কয়জন ভিডিওটা দেখতেছো, বাট আছে। আর ভার্সিটি এক্সাম ব্যাচ কিন্তু আর অনেক ভালো, পরে বলবো নি। পরে কথায় আসেন ভাই, অনেক হয়েছে আপনার এক্সাম ব্যাচ। পরের কথা হচ্ছে কিভাবে তাহলে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড পরিবহন হয়। তো এটা ধরো অ্যালভিউলাস পর্যন্ত আসলো অক্সিজেন, তারপর এখানে পাশে একটা নালী, নালী বলতে পাশে একটা রক্তচালক, লোহিত রক্তকণিকা, এগুলো ঘুরতেছে। তো সিম্পল এই চিত্রটা আঁকবে। তো অক্সিজেন যায়, আবার কার্বন ডাইঅক্সাইড ব্যাক করে চলে আসে। কিভাবে এই অক্সিজেন এই রক্ত দিয়ে যায় সেল পর্যন্ত, কার্বন ডাইঅক্সাইড কীভাবে ব্যাক করে আবার এই পর্যন্ত আসে, এটা দিয়ে যখন প্রশ্নটা আসবে, আগে আমি ছবিটা আঁকার চেষ্টা করব। ছবি আঁকলেই 2 মার্ক বেশি, 1 মার্ক বেশি। তো কি কি লিখবা? খালি একটা করে লাইন মুখস্থ করে যাও, অনেক কিছু লিখতে পারো বাট একটা করে লাইন মুখস্থ করে যাও। অক্সিজেন পরিবহন হবে 2 প্রসেসে। বলবা যে প্রথম প্রসেস ভৌত দ্রবণ রূপে। ভৌত দ্রবণ রূপে কতটুকু? তো বলবা যে 100 মিলিলিটারের মধ্যে 0.2% বা 0.2, এতটুকুই। তারপর বলবা রাসায়নিক যৌগ রূপে। রাসায়নিক যৌগ রূপে হিমোগ্লোবিনের সাথে যুক্ত হয়। হিমোগ্লোবিন এর সাথে 4টা করে অক্সিজেন যুক্ত হয়, এভাবে যায়। তাহলে তুমি বলবা যে অক্সিজেন পরিবহন কিভাবে? বলবা যে প্রথমে ভৌত দ্রবণ রূপে এবং রাসায়নিক যৌগ রূপে। এই তো শেষ, কাহিনী শেষ এখানেই। তারপর এই বিক্রিয়া দিতে পারলে তো অনেক ভালোই।
তারপর যদি তোমাকে বলে কার্বন ডাইঅক্সাইড কিভাবে যায়, তুমি বলবে যে 3 ভাবে যায়। কিভাবে? তুমি বলবা ভৌত দ্রবণ রূপে কার্বনিক অ্যাসিড তৈরির মাধ্যমে একটা লাইন, তুমি বলবা কার্বমিনো যৌগ রূপে 2টা লাইন। তারপরে তুমি বলবা, এগুলো যদি পারো দিয়ে দিতে পারো, না পারলে দরকার নেই, এত টাইম নেই। তারপর অনেকে আছে যে এইগুলো হিবিজিবি অনেক কিছু দেয়, তো এগুলা দেওয়া দরকার নেই ভাইয়া। এটা যদি এই পাশে আনি, দেখো এগুলো অনেক হিবিজিবি, তুমি যদি খুবই আতের লেভেলের স্টুডেন্ট হয়ে থাকো তুমি দিতে পারো, বাট আমার মনে হয় যে এগুলো এত কিছু এখন পড়ার টাইমটা নাই। তুমি যতটুকু বলতেছে এতটুকু আগে মনে রাখো ভাই। পরে কোশ্চেন, তুমি কি যেটা বলতেছিলাম, কার্বন ডাইঅক্সাইড 3 ভাবে যায়, ভৌত দ্রবণ রূপে, কার্বমিনো যৌগ রূপে, এবং আরেকটা হচ্ছে বাইকার্বনেট রূপে। এই যে এটা, তো বাইকার্বনেট রূপে 2 ভাবে আবার যায়, পটাশিয়াম বাইকার্বনেট এবং সোডিয়াম বাইকার্বনেট। সোডিয়াম বাইকার্বনেট রূপে প্লাজমায়, আর পটাশিয়াম বাইকার্বনেট রূপে লোহিত রক্তকণিকায়। এই তো, এটাই পারা যাবে। যদি ভুলে যাও, একটা টেকনিক আছে, সোপ দিয়ে মনে রাখতে পারবো। সোডিয়াম বাইকার্বনেট প্লাজমার মাধ্যমে যায়। তারপরে কোশ্চেন আসি, তাহলে কিভাবে অক্সিজেন, কিভাবে কার্বন ডাইঅক্সাইড ট্রান্সপোর্ট হয়। 2টা কোশ্চেন বললাম, কিভাবে আমাদের প্রশ্বাস নিঃশ্বাস হয় এবং কিভাবে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড পরিবহন হয়। 2টা কোশ্চেন গেল, এখান থেকেই ম্যাক্সিমাম কোশ্চেন আসে। তারপর আরেকটা রোগ আসতে পারে ঘ নম্বরে, ওই রোগ নিয়ে আমরা আরেকটা ক্লাসে বলবো, সব রোগ একসাথে। এখন এই প্রশ্নটাতে আসি, যদি তোমাকে বলে যে কিভাবে এই যে শ্বাস প্রশ্বাস যে হচ্ছে, এটার কি কোনো স্টিমুলাস আছে কিনা, বা কোনো স্নায়বিক নিয়ন্ত্রণ বা রাসায়নিক নিয়ন্ত্রণ আছে কিনা। হ্যাঁ আছে, এটা বোর্ড পরীক্ষায় আসছে, খুব ইম্পর্টেন্ট। আমি বলে দিই, 2টা লাইন মুখস্থ করে যাবো আবার। তো কি 2টা লাইন পড়বো ভাই? বলবা যে প্রশ্বাসের সময় অ্যাপনিওস্টিক কেন্দ্র এবং প্রশ্বাস কেন্দ্র উদ্দীপ্ত হয়। প্রশ্বাস কেন্দ্র উদ্দীপ্ত হলে প্রশ্বাসে যে হিসাবগুলো ছিল, ডায়াফ্রাম নিচের দিকে নামে, তারপর ইন্টারকোস্টাল পেশি সংকুচিত হয়, বক্ষ কবর বড় হয়ে যায়, ওই কাহিনীগুলো সম্পন্ন হয়। প্রশ্বাসের সময় অ্যাপনিস্টিক, এই ওয়ার্ডটা মুখস্থ করে যাব, আর নিঃশ্বাসের সময় নিউমোট্যাক্সিক, এই ওয়ার্ডটা মুখস্থ করে যাব। এই তো হয়ে গেল নিঃশ্বাসের সময়। তারপরে বলবে নিউমোট্যাক্সিক কেন্দ্রকে সক্রিয় করে, তারপরে তুমি নিঃশ্বাসের সময় যা যা হয় ওগুলা বলে দিবা। তাহলে পেশিগুলো শিথিল হয়ে যায়, মধ্যচ্ছদা আগের অবস্থানে চলে আসে। এই 2টা কথাই, এত ডিটেলসে পড়তে যাও না। ডিটেলসে পড়তে গেলে এই 2টা লাইনও পড়তে মানে লিখতে পারবো না পরীক্ষায়। পরে কোশ্চেন, এটা তো গেলো ভাই স্নায়বিক নিয়ন্ত্রণ, পন্স আর মেডুলাতে কাহিনী হলো, বাট রাসায়নিকভাবে কি নিয়ন্ত্রণ। তুমি বলবা রাসায়নিক নিয়ন্ত্রণে 3টা জিনিস কাজ করে, কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন এবং হাইড্রোজেন আয়ন, নট হাইড্রোজেন, হাইড্রোজেন আয়ন, যেটার মধ্যে অক্সিজেনের সাথে ব্যস্তানুপাতিক শ্বসনের হার। অক্সিজেনের যদি পরিমাণ বাড়ে, শ্বসনের হার কমে যায়। বাকি 2টার সাথে আবার সমানুপাতিক। কার্বন ডাইঅক্সাইড এবং হাইড্রোজেন আয়নের পরিমাণ যদি বাড়ে, শ্বসনের হার বেড়ে যায়। 2টা কথা লিখে রাখো, তাহলেই হবে। এই তো শেষ। ও যেটা বলতেছিলাম, আমাদের ভার্সিটি এক্সাম ব্যাচ আছে, এটা পরে কথা বলবো নি ভাই, এত টাইম নেই। ভার্সিটি এক্সাম ব্যাচে আমাদের ম্যাথও আছে ভাই, ম্যাথগুলো পরে দেখো, আপাতত ভাই পরীক্ষাটা শেষ করো। অনেকে ভাবতেছে যে ভাই আপনি পড়ানোর মধ্যে মধ্যে এক্সাম ব্যাচের কথা বলতেছেন। আসলে এক্সাম ব্যাচের কথা বলতেছি, এটা তোমাদেরই লাভ হবে। তুমি যদি ভার্সিটি এক্সাম ব্যাচে সবগুলো পরীক্ষা দাও, তোমার কোনো একটা মানে নট এ সিঙ্গেল ভার্সিটি তোমার চান্স কেউ ঠেকাতে পারবে না। এটা তুমি লিখে রাখো, তুমি যদি আমাদের ভার্সিটি এক্সাম ব্যাচে সবগুলো পরীক্ষা দাও, সবগুলো পরীক্ষায় ম্যাথ সহ সবগুলো পরীক্ষা দাও, ঢাকা ভার্সিটি, এখানে তো রিটেনও আছে আমাদের। প্রত্যেকটা পরীক্ষাতে এমসিকিউ হয়, তারপরে রিটেন হয়। তোমার বিশ্বাস না হইলে আমাদের ডেমো এক্সামটা দেখো, বিশ্বাস না হইলে রুটিনটা দেখো, রুটিন ওয়াইজ যে পরীক্ষা হয়, এখানে কোনো লুকোচুরির কিছু নেই। তার জন্যই বলতেছি, আমি তো ভালোর জন্যই বলি তোমাদের, তোমরাই শোনো না। যাই হোক, তারপরে আসবো তাহলে। এক্সামটা শেষ হওয়ার সাথে সাথে মেডিকেল এক্সাম ব্যাচ এবং ভার্সিটি এক্সাম ব্যাচে ভর্তি হয়ে যাও। তোমার পরে যদি মনে হয় যে ভাই ভর্তি হওয়ার পরে আমার পরীক্ষা ভালো লাগতেছে না, তখন আমার বইলো তোমার যদি ভালো না লাগে, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন এই যে চ্যাপ্টার 6-এ চলে আসবো। 6 থেকে কোশ্চেন আসে বৃক্কের গঠন, বৃক্কের কাজ, এগুলাই। তো করিম সাহেবের একটা রোগ হয়েছে, বেশি পানি খাইতে পড়ছে, তো ওনার বৃক্কের সমস্যা হয়েছে, নো প্রবলেম। বৃক্কের কাজ কি? তুমি বলবা যে বিভিন্ন ধরনের নাইট্রোজেন ঘটিত বজ্র পদার্থ বের করে দেওয়া, এটা বৃক্কের কাজ। তারপর আর কি? মূত্র তৈরি করা। আর কি? তরল এবং লবণে ভারসাম্য রক্ষা করা, এগুলাই। তারপরে হচ্ছে কিভাবে মূত্র তৈরি করে, মূত্র তৈরির ধাপগুলো আসে পরীক্ষায়। 3টা ধাপ আছে, 3টা ধাপ মনে রাখবো আমরা। 3টা ধাপের মধ্যে প্রথমটা হচ্ছে আল্ট্রাফিল্ট্রেশন। আছে, এগুলো অনেকগুলো কথা আছে, যেমন এই যে অনিথিন চক্র নিয়ে কথা আছে, এগুলো পরীক্ষা আসতে পারে। তো আমি আপাতত সাজেশন দিব, এগুলো লাগবে না। অনিথিন চক্রের মাধ্যমে ইউরিয়া তৈরি হয়, এটা আরেক নাম ইউরিয়া চক্র। যেটা হয় হচ্ছে যকৃতে, এটা কিন্তু কিডনিতে হয় না, কিডনিতে হয় মূত্র। তো কি কি হয়, মূত্র তৈরির ধাপগুলো কি? তুমি বলবা যে অতি সূক্ষ্ম পরিস্রাবণ বা আল্ট্রাফিল্ট্রেশন, যেখানে ফিল্টারেট হয়ে চলে যায় 125 সিসি। তারপর নির্বাচনীমূলক পুনঃশোষণ, যেখানে আবার ব্যাক করে চলে আসে 124 সিসি। নির্বাচনীমূলক পুনঃশোষণে ব্যাক করে চলে আসে, যেখানে সব থেকে বেশি পরিমাণে, আচ্ছা 80% নির্বাচনীমূলক পুনঃশোষণে কাজ করে, সব থেকে বেশি পরিমাণে নির্বাচনীমূলক পুনঃশোষণ হয়
প্রক্সিমাল প্যাচানো নালিকা বা নিকটবর্তী প্যাচানো নালিকা। মনে আছে তো না নেফ্রনের গঠন, যে প্রথমে এখানে গ্লোমেরুলাস, বোমেন্স ক্যাপসুল, নিকটবর্তী প্যাচানো নালিকা, লুপ অফ হ্যানলি, দূরবর্তী প্যাচানো নালিকা। এখন আর নেফ্রনের ছবি দেখালাম না, এটা পারবা আশা করি। তুমি নেফ্রনের ছবি আর কিডনির ছবিটা যদি চাও দেখে যেতে পারো। তারপর এগুলো আবার লিখতে যাও না কেউ পণ্ডিতি কইরা, এগুলো এত কিছু ভাই নট নেসেসারি অ্যাট অল, পরে আসবো। তাহলে হইলোটা কি ভাই? হইলোটা 3টা স্টেজ আছে। প্রথম স্টেজ ধরো এটা শরীর আর এটা মূত্র, কথার কথা। তো প্রথম স্টেজের মধ্যে অতি সূক্ষ্ম পরিস্রাবণ বা আল্ট্রাফিল্ট্রেশন হয় গ্লোমেরুলাসে। গ্লোমেরুলাসে এইভাবে চলে যায়, বাইরে বের হয়ে যায়। নির্বাচনমূলক পুনঃশোষণ, নামই পুনঃশোষণ, প্যাক করে চলে আসে। এখানে 125 সিসি যায়, এখানে 124 সিসি প্যাক করে চলে আসে, 1 সিসি বাকি থাকে 1 ml। তো এখানে লাস্টে যে ধাপটা আছে সক্রিয় ক্ষরণ, দেখো নামের মধ্যে ক্ষরণ আছে। ক্ষরণ মানে কি? বের করে দেওয়া। তো সক্রিয় ক্ষরণে দিয়ে দেয়। আল্ট্রাফিল্ট্রেশন ফিল্টার করে সামনে দেয়, মানে মূত্র তৈরির জন্য প্রস্তুত করে। অতটুকু জমা থাকে বোমেন্স ক্যাপসুলে। তারপরে নির্বাচনীমূলক পুনঃশোষণ, সিলেক্টিভ রিঅ্যাবজর্পশন, নির্বাচনীমূলক পুনঃশোষণে ব্যাক করে চলে আসে। তারপরে সক্রিয় ক্ষরণ ধাপে আবার চলে যায়। এইভাবে মানে মেইন কথাটা এরকম। তারপরে তুমি তোমার মতো করে লিখবা। মেইন কথা হচ্ছে আল্ট্রাফিল্ট্রেশন হয় গ্লোমেরুলাসে, নির্বাচনীমূলক পুনঃশোষণ এবং সক্রিয়করণ হয় হচ্ছে রেনাল টিউবিলসে। মনে আছে রেনাল টিউবিলস কি? মনে না থাকলে এখনই নেফ্রনের ছবিটা ভালো মতো দেখো। এই তো এটাই। তো এই মিমটা এমন যে কালকে অনেকের আছে জুলজি পরীক্ষা, কিন্তু অনেকে কিচ্ছু পড়াশোনার ধারে কাছেও নাই। কেউ যদি এই ভিডিওটার এই পর্যন্ত দেখে থাকো, তাহলে আমি বলি ভাইয়া যে কয়টা টপিক বললাম চ্যাপ্টার 5-6 থেকে, এই কয়টা ভালো মতো এখন দেখো, তারপরে পরে ক্লাসে চলে যাও চ্যাপ্টার 7 আর 8-এ। আমি জানি চ্যাপ্টার 7 আর 8ও কিছু পড়ো নাই, তো আমি আছি, প্যারা নেই, পরের ক্লাসে চলে যাও। ধন্যবাদ সবাইকে।